নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কয়েক মাস আগে বলে গিয়েছিলেন যে বিজেপি এবার ৩৫টা আসন জয়ের লক্ষ্যমাত্রা নিয়ে এগোচ্ছে। তৃণমূল স্বভাবতই কটাক্ষ করেছিল, কারণ অমিত শাহ 2021-এর বিধানসভা নির্বাচনের আগে স্লোগান দিয়েছিলেন আপকি বার 200 পার। 200 তো দূরের কথা, 77-এ থেমে গিয়েছিল গেরুয়া শিবির। তা এবার কি অমিত শাহের কথার কথাই থেকে যাবে, নাকি কাছাকাছি পৌঁছতে পারবে বিজেপি? দেখুন, আমি কোনো ওপিনিয়ন পোল করছি না, কারণ ওপিনিয়ন পোল করার জন্য যে ধরনের পরিকাঠামো দরকার সে আমার নেই, আর বড় বড় সংস্থাকে নিয়োগ করার মতো ইচ্ছাও আমার নেই। তো তাহলে উত্তরবঙ্গে হাওয়া কেমন, দক্ষিণবঙ্গে তৃণমূল কি তার গড় ধরে রাখতে পারবে, আমি এটা কিসের ভিত্তিতে বলবো? এই প্রতিবেদন যখন দেখবেন তখনও প্রথম পর্যায়ের ভোট হতে দিন 18 বাকি। কিছুদিন বাদে আমি জেলা সফরে বেরোবো উত্তরবঙ্গ থেকে। কিন্তু এখন যা পরিস্থিতি, বিভিন্ন জায়গা থেকে যে খোঁজ খবর পাচ্ছি, দীর্ঘদিন ধরে ওই সমস্ত অঞ্চলে ঘুরে বেড়ানোর ফলে একটা তো ধারণা আমার তৈরি হয়েছে, এবং সেই ধারণাগুলোকে ভিত্তি করে বহু মানুষের সঙ্গে টেলিফোনে কথা বলে, আবার অনেকে কলকাতা আমার সঙ্গে দেখা করে গেছেন, তাদের সঙ্গে কথা বলে, বিভিন্ন পেশার মানুষের সঙ্গে কথা বলে একটা ধারণা করার চেষ্টা করেছি হাওয়া কোন দিকে, কে হাসবেন শেষ হাসি। কে হাসবেন শেষ হাসি এটা বলা যায় না এখন, কারণ নির্বাচন হতে এখনো দেরি আছে। 1 জুন নির্বাচন আনুষ্ঠানিকভাবে শেষ হবে, 19 এপ্রিল শুরু হবে। কিন্তু এখন মৃদুমন্দ সমীরণ বইছে না ঝোড়ো হাওয়া বইছে, এটা বোঝার চেষ্টা করেছি। আপনারা আরো ডিটেলস যদি জানতে চান তাহলে রাজগুরু গাঙ্গুলির সঙ্গে যোগাযোগ করবেন। উনি ভাইব্রেশনাল ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজিকে বেস করে তার মতামত জানান। 2023-এর শেষ দিকে অনেকগুলো রাজ্যে বিধানসভা নির্বাচন হলো। অভ্রান্ত ভবিষ্যৎবাণী করেছিলেন রাজগুরু গাঙ্গুলি। সম্ভবত একমাত্র তিনিই বলেছিলেন যে 36 করে বিজেপি ক্ষমতায় ফিরতে চলেছে। সাগরদিঘির উপনির্বাচনে বায়রান বিশ্বাস যে জিতবেন সেটাও তিনি প্রথমবার বলেছিলেন। আবার কর্ণাটকে বিধানসভা নির্বাচনের ফলাফল তিনি মেলাতে পারেননি। এটা ওনার কাছে একাডেমিক এক্সারসাইজ, নিরন্তর করে চলেন। ওনার নাম্বার 9830916372। আপনারা স্ক্রিনেও দেখবেন অনেকক্ষণ ধরে রাজগুরু গাঙ্গুর নাম্বার। আবার বলছি, এটা কোনো ওপিনিয়ন পোল নয়। নির্বাচনী বিধি চালু হয়ে গেছে। উত্তরবঙ্গে 8টা আসন আছে, তার মধ্যে বিজেপি আগেরবার 7টা আসনে জয়লাভ করেছে। এবারও কি একই প্রবণতা বজায় থাকবে? দেখুন, কুচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে বিজেপি অ্যাডভান্টেজিয়াস পজিশনে আছে, আর জন বার্লাকে প্রার্থী না করায় আলিপুরদুয়ারে তাদের অবস্থান, আগে একটু তারা ব্যাকফুটে ছিলেন, এগিয়ে গেছে।
জলপাইগুড়িতে জয়ন্ত রায়কে শেষ মুহূর্তে প্রার্থী করা হয়েছে, তা সত্ত্বেও স্থানীয় শিক্ষক ধূপগুড়ির বাই ইলেকশনে যেটা বিধায়কের থেকে জয়ন্তবাবু এগিয়ে আছেন। চলে আসুন দার্জিলিং। বিষ্ণুপ্রসাদ নির্দল হিসাবে দাঁড়ান, হামরুপাটি বা গুরুং সবাই মিলে রাজু বিস্তার বিরোধিতা করুন, আমার মনে হয় যে ওখানে আবার রাজু বিস্তারই জয়ের সম্ভাবনা উজ্জ্বল। রায়গঞ্জে লড়াইটা হাড্ডাহাড্ডি। ওখানে তিনজনে কিন্তু কেউ ভিক্টর ফরওয়ার্ড ব্লক থেকে কংগ্রেস, কৃষ্ণ কল্যাণী বিজেপি থেকে তৃণমূল, আর কার্তিক পাল তৃণমূল থেকে বিজেপি। ভিক্টর ওখানে নির্ণায়ক ভূমিকা নেবে। খুব আকর্ষণীয় লড়াই হতে পারে। খগেন মুর্মু এগিয়ে আছেন, শ্রীরূপা মিত্র স্লাইটলি অ্যাডভান্টেজিয়াস পজিশনে, মৌসম বেনজির নূর টিকিট না পেয়ে নিজেকে ঘরবন্দি করায় সুবিধা হয়েছে। জঙ্গিপুরে ওই তৃণমূলের প্রার্থী অবশ্যই এগিয়ে আছেন। মুর্শিদাবাদে হাড্ডাহাড্ডি লড়াই, সেলিম দাঁড়িয়েছেন, প্রচুর সংখ্যালঘু ভোট। আর বহরমপুরে ষষ্ঠবার অধীরবাবু সম্ভবত যাবেন সংসদে। গুজরাট থেকে ইউসুফ পাঠানকে যদিও তৃণমূল নামিয়েছে আসরে, কিন্তু বহরমপুরের মানুষের আস্থা সম্ভবত থাকবে অধীরবাবুর উপরে। নদিয়া জেলার দুটো আসনেই বিজেপির জয়লাভের সম্ভাবনা আছে, কৃষ্ণনগর এবং রানাঘাট। মতুয়া ফ্যাক্টর, মহুয়ার বিরুদ্ধে নানা অভিযোগ, তাকে তলব, সবকিছুই তৃণমূলের বিরুদ্ধে গেছে। দমদম কেন্দ্রে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হবে। ওখানে নির্ণায়ক ভূমিকা নেবেন সুজন চক্রবর্তী। দমদমেও 2019-এ নেপালদেব ভট্টাচার্য 14% ভোট পেয়েছিলেন। সুজন বাবু যদি 20% কাছাকাছি ভোট পান, অ্যাডভান্টেজ সৌগত রায়। ব্যারাকপুরে শিলভদ্র, এই ব্যারাকপুরে পার্থ ভৌমিক সঙ্গে অর্জুন সিং এর একেবারে হাড্ডাহাড্ডি লড়াই, ফটো ফিনিশ। যদিও অর্জুনের এই দলবদল ব্যারাকপুরের ভোটারদের একটা বড় অংশ মন থেকে মানতে পারেননি। বসিরহাট চোখ বন্ধ করে রেখা পাত্র জিতবে না, অন্তত আমার তাই মনে হয় এখন অব্দি ধারণা। আবার বলছি, এটা কোনো ওপিনিয়ন পোল নয়। শান্তনু ঠাকুর বনগাঁতে এগিয়েই থাকবে। বারাসাতে এবার অঘটন ঘটলেও করতে পারে। যতই বিজেপি প্রার্থীর বিরুদ্ধে আইপ্যাকের টিপসে কিছু লোক নামুক না কেন রাস্তায়, আমার মনে হয় এবার সেখানে অঘটন ঘটবে। কলকাতার দুটো আসন, আমার যতটুকু ধারণা, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ঘুম চুটিয়ে দেবেন তাপস রায়। একে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এলাকার কর্মী সমর্থকদের ওরা যোগ নেই, তিনি দেখাও করেন না, ফোনও ধরেন না, সামাজিক অনুষ্ঠানেও যান না। তৃণমূলের একটা বড় অংশ চাইছে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে এবার উচিত শিক্ষা দিতে গণতান্ত্রিক পদ্ধতিতে, বিশেষ করে যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ। আর সুদীপ বাবুর পক্ষে বিবেক গুপ্তা আর নয়না বনার্জি ছাড়া কোনো বিধায়ক সেভাবে নেই। দেখবেন ওখানেও সব সুদীপ বাবুর মিছিলে হাঁটবে, দেওয়াল লিখবে, বুথে বসবে, কিন্তু জোড়া ফুলের জায়গায় বহু পদ্ম ফুলে ভোটও তৃণমূলের লোকজন দেবে। আর তাপসবাবু এলাকার ভূমিপুত্র, 10 বছরের কাউন্সিলর, জোড়াসাঁকো বিদ্যাসাগরের বিধায়ক, এবং কিছুদিন আগেও তিনি উত্তর কলকাতা তৃণমূলের জেলা সভাপতি ছিলেন। Join Indian Institute of Hotel Management now.
রাইট চয়েস, রাইট ডিসিশন। লড়াইটা সুদীপ বাবুকে এবার খুব খুব মেহনত, খুব ঘাম ঝরাতে হবে। অঘটন আজও ঘটে, এবং দক্ষিণ কলকাতাতেও কিন্তু তিন কন্যার লড়াই, সেটাও খুব উপভোগ্য। দেবশ্রী চৌধুরী রায়গঞ্জ থেকে জিতেছিলেন, এবার তাকে দক্ষিণ কলকাতায় দাঁড় করানো হয়েছে। যদিও দক্ষিণ কলকাতায় বিজেপি সংগঠনের সঙ্গে তিনি নাকি যুক্ত ছিলেন। এমনিতে কলকাতার বাসিন্দা, বাগুইয়াটের কাছে অশ্বিনীনগরে থাকেন। তার বাড়ি পুরনো RSS। দেবশ্রী 2006 সালে বালুরঘাট কেন্দ্রে বিধানসভায় লড়ে 6000 ভোটে হেরেছিলেন। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, কিন্তু তার পড়াশোনার পর সবটাই কলকাতা কেন্দ্রিক। লড়াই দেবেন, নজর রাখতে হবে সায়রা হালিমকে। হাসিম আব্দুল হালিমের পুত্রবধূ নাসিরউদ্দিন শাহের ভাইজি সায়রা হালিম বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনেও শাসক দলের ঘুম চুটিয়ে দিয়েছেন। তিনি কিন্তু এবার নির্ণায়ক ভূমিকা নেবেন। মথুরাপুর জয়নগরে যা ছিল তাই হওয়ার সম্ভাবনা প্রবল। ডায়মন্ড হারবারে এখনো বিরোধীদের প্রার্থী হয়নি, বলতে পারবো না। হাওড়ায় ভোলানাথ চক্রবর্তীর ছেলে মিরাকেল ঘটালেও ঘটাতে পারে। কদিন একটা ভিডিও দেখছিলাম, প্রসূন ব্যানার্জি গেছেন কোনো ইফতার পার্টিতে, তাকে দেখেই কিছু মুসলিম ভাইরা প্রতিবাদ করছেন যে আপনি শুধু ভোটের সময় আসেন, আর ক্ষতি আমাদের করবেন না। এই ট্রেন্ডটা কিন্তু খুব ইঙ্গিতবাহী। আর তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের কনিষ্ঠ ভ্রাতাটি যেভাবে প্রসূন ব্যানার্জির বিরুদ্ধে বিষোদগার করেছিলেন, এবং ওখানকার সংগঠন বহুদা বিভক্ত। হ্যাট্রিক তো করেছেন মোহনবাগানী প্রসূন, চতুর্থবারের জন্য সংসদে যেতে পারবেন তো? উলুবেরিয়া নিয়ে স্থিতাবস্থায় বজায় থাকার সম্ভাবনা। হুগলি জেলার দুটো আসন, রত্নাদে নাককে হারিয়েছিলেন লকেট। খুব লড়াইয়ের মধ্যে তিনি এবার। আরামবাগে 1100-ও কম ভোটে জিতেছিলেন অপরূপা 2019-এ। এবার তিনি টিকিট পাননি। নতুন প্রার্থী মিতালি বাগ আর বিজেপির শিক্ষক। আমার মনে হয় যা এখন পরিস্থিতি, তৃণমূল ওই আসনটা জয়ের ব্যাপারে খুব একটা আশাবাদী নয়। তমলুকার কাঁথির ফলাফল পূর্ব নির্দিষ্ট হয়ে আছে, ওটা নিয়ে সময় নষ্ট আমি আপনাদের করব না। পশ্চিম মেদিনীপুরে অগ্নিমিত্রা বনাম জুনের লড়াইয়ে হাড্ডাহাড্ডি, কিন্তু আমার কেন জানি না মনে হচ্ছে জুন একটু এগিয়ে আছেন সাংগঠনিক দিক থেকে, এলাকার বিধায়কও বটে। অগ্নিমিত্রা লড়াকু নেত্রী, খুব আগ্রাসী ভূমিকায় তিনি রাজনীতি করছেন। তাকে আসানসোল লোকসভা নির্বাচনে দাঁড় করানো হয়েছিল, হেরে গিয়েছিলেন, আবার তাকে লোকসভা নির্বাচনে দাঁড় করানো। ঘাটালে দেব আর হিরণের লড়াইও কিন্তু একেবারে কাটে কাটাক্কার, আকর্ষণীয়। ওখানে শঙ্কর দলী সহ তৃণমূলের স্থানীয় সংগঠন শেষ পর্যন্ত কতটা দেবকে সহায়তা করবে সে নিয়ে কিন্তু আমার মনে প্রশ্ন আছে। আর হিরণ যেরকম আগ্রাসী ভূমিকায় নেমেছেন, দেবকে কিন্তু 1 ইঞ্চি জমি ছাড়ছেন না। খুব ইঙ্গিতবাহী না? আমার যেন মনে হচ্ছে প্রিয়া সাহা এবার ম্যাজিক দেখাতে পারে। ওই রেখা পাত্রর মতো তিনিও গৃহবধূ, কিন্তু রেখা পাত্রের জীবনের সংগ্রাম অনেক বেশি প্রিয়া সাহার থেকে। কিন্তু অঘটন তো আজও ঘটে, ঘটে নাকি? আজও ঘটে। জ্যোতির্ময় সিং মাহাতো স্বচ্ছন্দ জায়গাতেই আছেন। ওই আসনটাতে আবার কংগ্রেস ফরওয়ার্ড ব্লকের মধ্যে বেশ লড়াই টড়াই চলছে আর কি। চিকিৎসক শর্মিলা সরকার আমার মনে হয় প্রথমবার নেমেছেন, খুব একটা বেগ পেতে হবে না তাকে, একটু গরমকে উপেক্ষা করে ঘুরলেই হবে। আর দিলীপ ঘোষ, কীর্তি আজাদ,
83 বিশ্বকাপ জয়ী দলের সদস্য বনাম বিজেপির এখনো পর্যন্ত সব থেকে সফল সভাপতি। উপভোগ্য লড়াই, কিন্তু আমার মনে হয় এক পেশে লড়াই। লক্ষণ গড়ই আছেন, দিলীপবাবু সঙ্গের কাজ ওখানে করেছেন, তাকে কেউ খুব একটা বেকায়দায় ফেলতে পারবে বলে আমার মনে হয় না। তবে অঘটন তো ঘটেই। আমার একটা আসনের ফলাফল, মানে যা গতিপ্রকৃতি দেখছি, বিষ্ণুপুর, সেখানেও অঘটন ঘটতে পারে। সুজাতা সৌমিত্রর হয়ে প্রচার করেছিলেন 19-এ, কারণ আদালতের নির্দেশে সৌমিত্র বিষ্ণুপুরে ঢুকতে পারতেন না। আবার এখন দুজনে পরস্পরের বিরুদ্ধে। সুজাতা যদি শেষ হাসি হাসেন, আমি অন্তত অবাক হব না। ডাক্তারবাবু কর্মীদের দ্বারা ঘেরাও হয়েছিলেন, তাকে বন্ধ করে রাখা হয়েছিল, ডক্টর সুভাষ সরকার, কিন্তু তিনি খুব পুরনো কর্মী বিজেপির। ক্ষোভ বিক্ষোভ সব দলে থাকে। আমার মনে হয় না যে তিনি খুব একটা চ্যালেঞ্জের মুখে পড়বেন। ইতিমধ্যেই বাঁকুড়া জেলার সভাপতি ওই অরূপ চক্রবর্তী বলেছেন যে পার্টির খুব দুর্দশা, আমি লোকের পা ধরতে রাজি, এখন ছোট বড় উঁচু নিচু কিছু ভাবার দরকার নেই, সবাইকে একজোট হয়ে চলতে হবে, পার্টির খুব খারাপ সময়। অন্তত এই সত্যি কথাটা অরূপবাবু স্বীকার করে নিয়েছেন। তিনি আবার বাঁকুড়া জেলার সাংগঠনিক সভাপতি। তৃণমূলের অবস্থা কোথাও ভালো না। তবে দুর্মুখ বলুন, যাই বলুন, মাঝে মধ্যেই টেম্পার লুজ করেন, সাংবাদিকদের দিকে তেড়ে যান। কল্যাণ বন্দ্যোপাধ্যায় কিন্তু তার বিরুদ্ধে লড়াইয়ে জমছে না, কাজেরও ফাঁকা মারে গোল করার মতো অবস্থা করলেন না। আমার ধারণা, আবার বলছি না এটা ওপিনিয়ন পোল নয়, আমার ধারণা কল্যাণ দা এবারও ফাঁকা মাঠে গোল করবেন। কোন লড়াইয়ের মুখেই তিনি নেই। আর অন্য কয়েকটা আসনে তো এখনো প্রার্থী ঘোষণা হয়নি, হোক না, তারপরে নয় এবার বুঝবো। আর এপ্রিল মাসের মাঝামাঝি থেকে তো বাংলা ঘুরতে বেরোবো, উত্তর থেকে দক্ষিণ। সুকান্ত মজুমদারের বিরুদ্ধে বিপ্লব মিত্র দাঁড়িয়েছেন। বিপ্লব মিত্র মন্ত্রী, তবে ঠিক আছে, সুকান্ত বাবুরও ঘাম জড়াতে হবে। ধারণা আমার শেষ হাসি তিনিই হাসবেন, ঘাম জড়াতে হবে। আগের বার অর্পিতা প্রার্থী ছিলেন, বিপ্লব বাবু বসে গেছিলেন, এবার তাকেই প্রার্থী করে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। কিন্তু দেখুন, এটা তো লোকসভা নির্বাচন, নেতৃত্বের প্রশ্নে গণভোট। আর উত্তরবঙ্গের মানুষরা দক্ষিণবঙ্গের প্যাটার্নে কিন্তু ভোট দেয় না। এবং আমার মনে হয় 19-এর ধারাটাই বজায় থাকবে। আরো বিশদে জানতে গেলে রাজগুরু বাবুর সঙ্গে যোগাযোগ করবেন, তার মতামত খুবই গুরুত্বপূর্ণ। 9830916372